পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় ৯ আগস্ট রাত প্রায় ৩টায় আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা ট্রেনি ডক্টরের সাথে যা ঘটেছে তাতে পুরো দেশ হতবাক হয়ে গেছে। নাইট শিফটে কর্মরত এই ডাক্তারের সাথে ঘটে যাওয়া ঘটনা আবার একবার দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের কথা মনে করিয়ে দেয়। কেননা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করে বলেছে, আমরা এই কেস সলভ করে ফেলেছি। কিন্তু আপনাদের কি মনে হয়, মাত্র একজন মানুষ এই মেয়েটার সাথে এমন ভয়ানক কাজ করতে পেরেছে, নাকি সাথে আরও অনেকেরই হাত ছিল? যাই হোক, অনেক মেহনত করে কিছু ছেলে মেয়ে আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডক্টর হিসেবে ডক্টরেট ট্রেনিংয়ের জন্য আসে। আর এই কলেজে এমন একটি মেয়ে ছিল যে অনেক মেহনত করে পড়াশোনা করছিল, কারণ তার মা বাবার স্বপ্ন ছিল তাদের একমাত্র মেয়ে পড়াশোনা করে ডাক্তার হবে। আর মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হয়ে তার বাবা মায়ের দারিদ্রতা দূর করবে। কেননা তার গরিব বাবা কলকাতা থেকে দূরে উত্তর ২৪ পরগনা থাকত। ওনার পরিবারে কেবল ৩জন লোকই ছিল, এই জুনিয়র ডাক্তার মেয়েটা আর তার বাবা মা। এই মেয়েটার বাবা স্কুলের ইউনিফর্ম বিক্রি করত, সেই টাকা দিয়েই সে সংসার চালাতো আর মেয়েকে পড়াতো। তার মেয়েও ধীরে ধীরে এমবিবিএস পড়া শেষ করে আরজিকর মেডিকেল কলেজে পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। তার সামনে সুন্দর কেরিয়ার ছিল, তার বাবা মায়ের স্বপ্ন পূরণ হচ্ছিল, তাদের মেয়ে ডাক্তার হবে, তাদের দারিদ্র্যের অবস্থার পরিবর্তন হবে, কত স্বপ্ন। কিন্তু আচানক ৯ আগস্ট ভোরে তাদের সব স্বপ্ন আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যায়। যেই মেয়ের সাথে তাদের ৮ আগস্ট রাতে কথা হয়, ৯ আগস্ট সকালে সেই মেয়ের মৃত্যুর খবর তাদের কানে যায়। বাবা মা ৮ আগস্ট মেয়ের সাথে কথা বলে শান্তিতে ঘুমিয়ে যায়, কিন্তু আগামী ভোর এত ভয়াবহ হবে সেটা তাদের কল্পনাতেও ছিল না। যাই হোক, ট্রেনি ডক্টর মৌমিতা দেবনাথ আরজিকর মেডিকেল কলেজে নাইট ডিউটি করছিল। কিছুদিন যাবৎ সে নাইট শিফটে কর্মরত ছিল। তার ডিউটি শুরু হতো রাত 10টার আশেপাশে আর শেষ হতো ভোরে। ভোরে কাজ শেষ হলে সে সিধা হাসপাতাল থেকে বাড়ি চলে যেত, কেননা এই হাসপাতাল লালবাজার এলাকায় ছিল। এই জন্য প্রতিদিনের মতো মৌমিতা ৮ আগস্ট ২০২৪ বাড়ি থেকে হাসপাতাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর হাসপাতালে আসার পর তার আন্ডারে যে রোগী ছিল তাদেরকে সে দেখতে থাকে। এই কাজ করতে করতে রাত ২টা বেজে যায়। তারপর রাত ২টার সময় হাসপাতালে রোগী এবং রোগীর সাথে আসা লোকজন কমতে থাকলে হাসপাতাল নিরিবিলি হয়ে যায়। এতে মৌমিতা কিছুটা সময় পায়। তারপরে জুনিয়র ডাক্তার মৌমিতা আরও ৪জন জুনিয়র ডাক্তারের সাথে হাসপাতালের ক্যান্টিনে বসে রাতের খাবার খায়। ওই সময় রাত ২টা বাজে। খাবার খাওয়ার পর যখন ডাক্তার অথবা মেডিকেল স্টাফ ক্লান্ত বোধ করে তখন তারা হাসপাতালের সেমিনার রুমে বিশ্রাম নিতে চলে যেত। সেমিনার রুমে ২৫ থেকে ৩০ জনের বসার জন্য চেয়ার ছিল, কেননা কোনো অনুষ্ঠান হলে সেমিনার হলে হতো। এই সেমিনার হল হাসপাতালের ৪তলায় অবস্থিত ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় এবং প্রসিদ্ধ আরজিকর হাসপাতালে স্টাফদের বিশ্রামের জন্য কোনো রুম বানানো হয়নি। এই জন্য রাতে ডিউটিরত কোনো স্টাফ বা ডাক্তার কাজের প্রেশারে ক্লান্ত হয়ে গেলে সেমিনার হলে চলে যেত এবং কিছু সময় বিশ্রাম নিয়ে আবার ডিউটিতে ফিরে আসতো। এইভাবেই এই জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ রাতের খাবার খাওয়ার পর তার ডাক্তার বন্ধুদের গুড নাইট বলে রাত ২টা থেকে ৩টা এর ভিতরে সেমিনার হলে চলে যায় এবং সেখানে গিয়ে ভাবে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার ডিউটিতে ফিরে আসবে। কিন্তু সেমিনার হলে যাওয়ার পর সকাল পর্যন্ত তার আর কোনো দেখা পাওয়া যায়নি। এদিকে তার সাথে কর্মরত বন্ধুরা ভাবে সে হয়তো বাড়ি চলে গেছে, তাই তারা তার কোনো খোঁজ না করে তাদের কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর ধীরে ধীরে রাত পার হয়ে ভোর হয়ে যায়, মানে রাত ৩টা থেকে সকাল প্রায় ৮:৩০ পর্যন্ত হাসপাতাল পুরো নর্মাল শান্ত ছিল। কিন্তু সকাল ৮:৩০টার সময় একজন স্টাফ সেমিনার হলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং সে ভয়ে চিৎকার করে ওঠে, কেননা সে দেখে সামনে ফ্লোরে একটি বিছানা পড়ে আছে এবং সেই বিছানার উপর একটা মেয়ে পড়ে আছে। তারপর সে মেয়েটার একটু কাছে যায়, গিয়ে দেখে মেয়েটার চারপাশে রক্ত আর রক্ত। এই দৃশ্য দেখে সে ভয়ানকভাবে চিৎকার করতে করতে সেমিনার হলের বাইরে দৌড়াতে থাকে। তার এই চিৎকার শুনে অন্য স্টাফরা সেমিনার হলে চলে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সব ডাক্তার এবং স্টাফরা সেমিনার হলে এক হয়ে যায়। আর তারাও তাদের চোখের সামনে যা দেখে তারাও চিৎকার শুরু করে দেয়, কারণ ওইখানে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ ভয়ানকভাবে রক্তারক্তি হয়ে পড়েছিল। তার শরীরের উপরের দিকে কিছু কাপড় তো ছিল, কিন্তু নিচে কোনো কাপড় ছিল না, মানে সে অর্ধনগ্ন অবস্থায় ছিল।
তার পুরো শরীর মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। তার 2 চোখ এবং চেহারা দিয়ে রক্ত পড়ছিল, পুরো বডি দিয়ে রক্ত পড়ছিল। তারপর কেউ একজন তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়। ওখানকার ডাক্তারেরা তাকে দেখে বুঝে যায় যে সে মারা গেছে। আর তার পরিবারে এই ঘটনা জানানো হয় প্রায় 11টার সময়। জানানো মাত্রই তার পরিবারে কান্নার রোল পড়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই তার পরিবার হাসপাতালে এসে পৌঁছায়। তারা হাসপাতালে আসার পর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যক্ষ বলে, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তার মা বলে, আমার মেয়ের সারা শরীরে রক্ত, কোমর থেকে পা পর্যন্ত কোনো কাপড় নেই। আপনাদের কি মনে হয় এইভাবে কোনো মেয়ে আত্মহত্যা করে, নিজের কাপড় খুলে নিজেকে রক্তাক্ত করে? ওখানে যেসব স্টাফ ডাক্তাররা ছিল তারা সবাই এই ভয়ানক অবস্থা দেখে সবাই বুঝে যায় যে এটা ধর্ষণ এবং মার্ডার। এই ঘটনা যখন তামাম হাসপাতালে ছড়িয়ে পড়ে তখন সবার ভিতর খুব দুঃখ এবং রাগ তৈরি হয়, কিন্তু সবাই তখন চুপই ছিল। তারপর পোস্টমর্টম রিপোর্ট আসে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার 2 চোখ দিয়ে রক্ত পড়ছিল, চেহারা দিয়ে রক্ত পড়ছিল, তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত পড়ছিল, তার পেটে অনেক আঘাতের চিহ্ন ছিল, তার বাঁ পা ভাঙা ছিল, গলার হাড় ভাঙা ছিল, ডান হাত ভাঙা ছিল, রিং ফিঙ্গার ভাঙা ছিল, ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল। তার পুরো শরীরে অনেকগুলো কামড়ের দাগ ছিল, মানে তার পুরো শরীর ক্ষতবিক্ষত ছিল। পোস্টমর্টম রিপোর্টে এটা তো বলা হয়েছে যে তাকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এটা ক্লিয়ার করা হয়নি যে এই নির্যাতন ডাক্তার মৌমিতার জীবিত থাকা অবস্থায় করা হয়েছে নাকি তার লাশের সাথে করা হয়েছে। এই ভয়ঙ্কর পোস্টমর্টম রিপোর্ট জানার পর আরজিকর হাসপাতালে সব ডাক্তার স্টুডেন্টরা বিক্ষোভে ফেটে পড়ে। ডাক্তাররা তাদের কাজ বন্ধ করে দেয়। তারা বলে, সরকারি হাসপাতালে আমরা যদি নিরাপদ না থাকি তাহলে কোথায় আমরা নিরাপদ? প্রথমে তো কলকাতা পুলিশ এই কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন দেখে জনগণ অনেক বিক্ষোভ প্রকাশ করছে, জনগণ এই কেসটি নিয়ে অনেক সিরিয়াস, তখন কেস হাতছাড়া হওয়ার ভয়ে কলকাতা পুলিশ দ্রুত একটি স্পেশাল টিম গঠন করে। এরপর এই কেসের তদন্ত শুরু হয়। এই মামলা চিফ মিনিস্টার পর্যন্ত চলে যায়, সাথে পলিটিক্সও শুরু হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে সেমিনার হল থেকে, যেখানে ওই জুনিয়র ডক্টর মৌমিতার লাশ পাওয়া গিয়েছিল। সেমিনার হলের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যার কারণে বোঝা যাচ্ছিল না ওই রাতে সেমিনার হলের ভিতরে কি হয়েছে। তারপর পুলিশ মৌমিতার সাথে সেদিন যারা ডিউটিতে ছিল সবার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতে জানা যায় মৌমিতা শেষবার তার 3-4 বন্ধুর সাথে খাবার খেয়েছিল। পুলিশ অনুমান করে মৌমিতা রাত 3টার আশেপাশে খাবার খেয়ে সেমিনার হলে বিশ্রামের জন্য যায়। ওখানকার ডাক্তার স্টাফরা বিশ্রামের জন্য সেমিনার হলেই যেত। সেমিনার হলের ভিতরে যেহেতু কোনো ক্যামেরা ছিল না, তাই পুলিশ আশপাশের ক্যামেরা চেক করতে থাকে। তারপর পুলিশ দেখে 2টো ক্যামেরা সেমিনার হলে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা কভার করে। তারপর পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে অনেক স্টাফ ডাক্তার সেমিনার হলের দিকে গেছে। এর ভিতর সঞ্জয় রায়কেও দেখা যায়। পুলিশ সঞ্জয় রায়ের কথা জিজ্ঞাসা করলে তারা বলে, সঞ্জয় একজন সমাজসেবী। সে অনেক রোগী নিয়ে আসে এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য প্রায়ই হাসপাতালে আসে। এসব কথা শোনার সময় হঠাৎ পুলিশের নজর পড়ে সঞ্জয়ের গলার দিকে। সঞ্জয় যখন সেমিনার হলের দিকে যাচ্ছিল তখন তার গলায় একটি ব্লুটুথ ছিল, কিন্তু সে যখন সেমিনার হল থেকে বাইরে আসছিল তখন সেই ব্লুটুথটি ছিল না। সঞ্জয়কে দেখে বোঝা যাচ্ছিল সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। জুনিয়র ডাক্তার মৌমিতার লাশের পাশে পুলিশ একটি ফোন, একটি ল্যাপটপ আর ঠিক ওই রকম দেখতে একটি নেক ব্লুটুথ পায়। পুলিশরা প্রথমে ভেবেছিল এটি হয়তো মৌমিতার ব্লুটুথ, কিন্তু এই ব্লুটুথ মৌমিতার ফোনের সাথে কানেক্ট হয়নি। তারপর পুলিশ দ্রুত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। যখন তাকে গ্রেফতার করা হয় তখনও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপর পুলিশ ওই ব্লুটুথ সঞ্জয় রায়ের ফোনের সাথে কানেক্ট করে দেখে কানেক্ট হয়ে গেছে, তার মানে ওই ব্লুটুথ সঞ্জয় রায়েরই ছিল। তারপর সঞ্জয় রায়ের সম্পর্কে পুলিশ তদন্ত করে জানায় ওই জুনিয়র ডাক্তারের খুনি এবং রেপিস্ট এই সঞ্জয় রায়। পুলিশের রিপোর্ট অনুযায়ী 8 আগস্ট রাতে সঞ্জয় হাসপাতালে আসে। তারপর সে অনেক রাত পর্যন্ত হাসপাতালের পিছনে একটি শুনশান জায়গায় বসে নেশা করে। তারপর সে হাসপাতালের এদিক সেদিক ঘুরতে থাকে। পুলিশ বলে সঞ্জয় রায় হাসপাতালের সেমিনার হলের দিকে যায়,
তারপর 40 মিনিট পর সেমিনার হল থেকে ফিরে আসে। মানে পুলিশের কথা অনুযায়ী যা কিছু হয়েছে এই 40 মিনিটের ভিতরে হয়েছে। তারপর পুলিশ সঞ্জয়ের ফোন চেক করে দেখে তার ফোনে ব্লু ফিল্ম ছাড়া আর কিছুই নেই। তার মানে সে নেশা এবং ব্লু ফিল্মে আসক্ত ছিল। পুলিশ সঞ্জয়ের পরিবার সম্পর্কে খোঁজ নিলে জানা যায় সঞ্জয়ের মা আছে, কিন্তু সে তার মায়ের খোঁজ নেয় না। তার একটি বোনও আছে, কিন্তু সঞ্জয়ের খারাপ আচরণের কারণে তার বোন তার সাথে যোগাযোগ করে না। সঞ্জয় রায় 4টি বিয়ে করেছে, কিন্তু একজন স্ত্রীও তার সাথে নেই, কারণ সঞ্জয়ের খারাপ অভ্যাসের কারণে 3জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, আর বাকি একজন স্ত্রী রোগে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছে। যাই হোক, পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে বলেছে কেস সলভ হয়ে গেছে, কিন্তু জনগণ সেটা মানেনি। কারণ জুনিয়র ডক্টর মৌমিতাকে যে ভয়ঙ্কর নৃশংসভাবে হত্যা এবং রেপ করা হয়েছে সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। সঞ্জয় রায়ের সাথে আরও লোক ছিল, তারা কারা ছিল পুলিশ সঠিক তদন্ত করতে পারেনি বা করেনি। ধারণা করা হচ্ছে পুলিশ অনেক প্রমাণও লোপাট করেছে। ঠিকভাবে তদন্ত করার আগেই সেমিনার হলের পাশের ডক্টর রুম ভাঙচুর করা হয়েছে। পুলিশি পাহারায় তাড়াহুড়ো করে জুনিয়র ডক্টর মৌমিতার লাশ দাহ করা হয়েছে। অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। উপরের প্রেসারে কেস এখন সিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে। অনেক কল রেকর্ড ফাঁস হচ্ছে, কিন্তু এই কল রেকর্ড সত্য নাকি মিথ্যা সেটা আল্লাহই ভালো জানে। যাই হোক, সিবিআই সঠিক তদন্ত করলে আশা করি সব সত্য মিথ্যা বেরিয়ে আসবে। কারা এই মর্মান্তিক জঘন্য কাজের সাথে জড়িত ছিল সব কিছু জানা যাবে। একবার ভেবে দেখুন জুনিয়র ডক্টর মৌমিতার বাবা মায়ের কী অবস্থা। তাদেরই একটিমাত্র সন্তান ছিল মৌমিতা, যার এই মর্মান্তিক মৃত্যু হলো। আমরা সবাই চাই দোষীদের দ্রুত কঠিন বিচার হোক।